হ্যালো ক্লাস 10 টিবিএসসি বোর্ড অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু স্কোর প্লাস এডুকেশন। আমরা 2026 এর মাধ্যমিক এক্সামের জন্য যে আলটিমেট প্রিপারেশন সিরিজটা রিভিশন সিরিজটা চালু করেছিলাম, এটার আজকে হচ্ছে কি সেকেন্ড ক্লাস। প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম বহুপদী রাশিমালা, ওই চ্যাপ্টারটা পুরাটাই কমপ্লিট করেছি। আজকের ক্লাসটা হচ্ছে সমান্তর প্রগতি পার্ট 1, আর পার্ট 2 আমরা নেক্সট দিন নিয়ে আসবো। পার্ট 1-এ আমরা করব যে nতম পদ নির্ণয়ের যে ফর্মুলাটা আছে ওইটার উপর বেসিস করে যে প্রবলেমগুলো আছে ওইগুলি, আর সেকেন্ড দিনে করব যে সামেশন মিন্স যে যোগফল নির্ণয়ের ফর্মুলাটার উপর বেসিস করে যে প্রবলেমগুলো আছে ওইগুলি। তো চলো দেরি না করে স্টার্ট করি। এই যে লেকচারটা স্পেশালি টিবিএসসি বোর্ডের জন্য, ঠিক আছে? সিবিএসসি বোর্ডেরও অলরেডি চালু আছে আমাদের চ্যানেলে যে রিভিশন সিরিজ। চলো দেরি না করে স্টার্ট করি। প্রথম হচ্ছে সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। আমরা প্রথম চ্যাপ্টারটা শুরু করার আগে কিছু শর্ট কনসেপ্ট দেখে নেব, ঠিক আছে? চলো, মানে প্রথমে কি সমান্তর প্রগতি জিনিসটা কি? দেখো, আমার কাছে যদি এরকম দুটা সিকোয়েন্স থাকে, কিরকম 1 2 3 4 ডট ডট, আরেকটা যদি থাকে 2 4 6 8, ঠিক আছে? তো দেখো এদের মাঝখানে ডিফারেন্স কত? 1। এদের মাঝখানে ডিফারেন্স 1। 3 আর 4 এর মাঝখানে ডিফারেন্স 1। সেম টু সেম 2 আর 4 এর মাঝখানে 2, এখানেও প্লাসের 2 প্লাসের 2, 6 আর 8 এর মাঝখানেও প্লাসের 2, ঠিক আছে? যদি কোনো সিকোয়েন্সের মাঝখানে সেম নাম্বার যোগ করে করে বাড়ে বা সেম নাম্বার বিয়োগ করে করে কমে, মিন্স ধরো আমার কাছে এরকম আছে আরেকটা সিকোয়েন্স -4 -6 -8, ঠিক আছে? তাহলে দেখো এদের যে মাঝখানে ডিফারেন্স কত? -2, ঠিক আছে? -2, এদের মাঝখানে ডিফারেন্স কত? -2, ঠিক আছে? তাহলে যদি কোনো একটা সিকোয়েন্সে প্লাস করে করে সেম নাম্বার প্লাস করে যদি পরেরটা আসে, এরপরেও যদি সেম নাম্বারটাই প্লাস করে নেক্সট নাম্বারটা আসে, এইভাবে চলতে থাকে, তাহলে বা কমতে থাকে, ঠিক আছে? এখানে দেখো সাবট্রাক্ট করে করে বা মাইনাস করে করে কমছে, তাহলে কি হবে? এইটি হবে কি সমান্তর প্রগতি, ঠিক আছে? আমরা এই চ্যাপ্টারে শুধুমাত্র সমান্তর প্রগতির এই কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব, ঠিক? আচ্ছা, দেখো আরেকটা জিনিস আছে যে সমান্তর প্রগতি শুরু করার আগে আরেকটা কিছু ছোট ছোট কনসেপ্ট জেনে নিই। যে প্রথম পদ, প্রথম পদ প্রথম পদকে আমরা সবসময় ফার্স্ট টার্মকে সবসময় এ দিয়ে লিখব, ঠিক আছে? প্রথম পদকে সবসময় এ দিয়ে লিখব, আর সাধারণ অন্তরকে লিখব ডি দিয়ে। আমাদের পুরোটা ক্লাসে প্রথম পদকে লিখব এ দিয়ে আর সাধারণ অন্তরকে লিখব ডি দিয়ে, ঠিক আছে? এবার সাধারণত জিনিসটা কি? এই যে 1 আর 2 এর মাঝখানে যে ডিফারেন্সটা আছে কত? 1। 2 আর 3 এর মাঝখানে 1, তাহলে এই সিকোয়েন্সটার জন্য, এই শ্রেণীটার জন্য সাধারণ অন্তর হচ্ছে 1। আর 2 4 6 8 এই যে সিকোয়েন্সটা আছে এটার জন্য সাধারণ অন্তর হচ্ছে 2। এটা সবসময় কি হবে? ফিক্সড হবে, ঠিক আছে? একটা সমান্তর প্রগতির জন্য এটা ফিক্সড হবে। এক একটা সমান্তর প্রগতির জন্য এক এক রকম হতে পারে, যেমন এটার জন্য 1, এটার জন্য 2, এটার জন্য আবার -2, ঠিক আছে? তাহলে এটার ভ্যালু কি হতে পারে? জিরোও হতে পারে, জিরোও হতে পারে, বা পজিটিভও হতে পারে, বা নেগেটিভও হতে পারে। হতেই তো পারে। ধরো আমি যদি জিরো কখন হবে, একটা এক্সাম্পল নিই। আমার কাছে এরকম আছে একটা সমান্তর প্রগতি, ধরো -2 -2 -2 এরকম করে চলছে, তাহলে এটাও তো একটা সমান্তর প্রগতি। কেন? কারণ এদের মাঝখানে কত ডিফারেন্স? জিরো, জিরো, কোনো ডিফারেন্সই নেই, ঠিক আছে? তার জন্য জিরো হতে পারে, পজিটিভও হতে পারে, বা নেগেটিভও হতে পারে, ঠিক? চলো এবার আমরা কোশ্চেনে যাই। আর এই যে ডিটা আমরা কিভাবে নির্ণয় করব? দ্বিতীয় পদ, ডি হচ্ছে কি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, ঠিক আছে? এবার দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, এটা যে লিখলাম এটা সবার জন্যই একরকম হবে। কিরকম? ধরো এটার থেকে এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটার জন্য সেম টু সেম 2 এর জন্য দ্বিতীয় পদ কি হচ্ছে 3, মানে
3 থেকে 2 সাবট্রাক্ট করলে বা মাইনাস করলে যা আসবে 2 থেকে 1 সাবট্রাক্ট করলে সেম নাম্বারই আসবে। তাহলে 3 এর দ্বিতীয় পদ কি হবে? 4 হবে। ঠিক আছে, তাহলে 4 মাইনাস 3 সাবট্রাক্ট করলে আমার ডিই আসবে। তাহলে আমি যদি লিখি যে দ্বিতীয় পদ বলতে সবসময় আমি এটাকেই বুঝাচ্ছি এরকম না, এই 2টাকে বুঝাচ্ছি এরকম না। দ্বিতীয় পদ কার রেসপেক্টে বুঝাচ্ছি? 1 এর রেসপেক্টে দ্বিতীয় পদ হচ্ছে 2, বাট 3 এর রেসপেক্টে হচ্ছে 4। ঠিক আছে, তাহলে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, যে কোনো একটা সমান্তর শ্রেণীতে আমরা যে কোনো দুইটা যদি পদ নেই, ঠিক আছে, প্রথমটাকে যদি ধরি প্রথম পদ, তাহলে নেক্সটেরটা হবে দ্বিতীয় পদ। ঠিক আছে, এবার দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ করলে সবসময় আমার এই যে সাধারণ অন্তরটা ডিই আসবে। ঠিক আছে, চলো কোশ্চেনে কি বলছে? নিম্নলিখিত কোনগুলো সমান্তর প্রগতি, মানে আমাকে কোনগুলো সমান্তর প্রগতি হবে ওইটা বের করার জন্য বলছে। যদি এরা সমান্তর প্রগতি গঠন করে তবে সাধারণ অন্তর ডি নির্ণয় করো, আরো 3টি পদ লিখো। ঠিক আছে, প্রথমে বলছে কি সমান্তর প্রগতি হবে কি হবে না এটা চেক করতে। চলো, যেমন প্রথমটা আছে কি, 1 নম্বর কোশ্চেনটা কি বলছে? 2 4 8 16। ঠিক, তাহলে দেখো এখান থেকে তো এটা দেখে কি মনে হচ্ছে, এটার মাধ্যমে ডিফারেন্স কত? প্লাসের 2, এটার মাঝখানে প্লাসের 4, এটার মাঝখানে প্লাসের 8। তাহলে তো দেখে মনে হচ্ছে না এটা সমান্তর প্রগতি। যদি সমান্তর প্রগতি হতো সবগুলোর মাঝখানে ডিফারেন্স কত হতো? 2ই হতো। ঠিক আছে, সবগুলোর মাঝখানে ডিফারেন্স 2 বা 4 এরকম কিছু হতো, সবগুলোর মাঝখানে সেম নাম্বারের ডিফারেন্স হতো। বাট এখানে সেম নাম্বারের ডিফারেন্স হচ্ছে না, 2 হচ্ছে এখানে, এখানে 4, এখানে 8। তাহলে কি এটা সমান্তর প্রগতি হবে না। তারপরে যে সেকেন্ড নাম্বার কোশ্চেনটা কি বলছে যে 2 5/2 3 7/2। ঠিক আছে, তাহলে দেখো এটাকে আমি এভাবে লিখতে পারি, 2 5/2 মানে 2.5, 3, আর এটা হচ্ছে 3.5 ডট ডট। ঠিক আছে, এবার দেখো এদের মাঝখানে ডিফারেন্স কত? 0.5। 2.5 আর 3 এর মাঝখানে ডিফারেন্স আবার প্লাসের 0.5, 3 আর 3.5 এর মাঝখানে 0.5। বা আমি তো এভাবে চেক করেছি, তোমরা এভাবে চেক করতে পারতে যে এখান থেকে এসে কি করতে, দ্বিতীয় পদ 5/2 মাইনাস 2, তাহলে কত হতো? এলসিএম করলে নিচে 2, 5 minus 4, that means 1/2 or 0.5। বা তুমি যদি এরপরের পদটা নিতে কি হতো, ধরো 7/2 minus 3, তাহলে কত হতো? 2 7 minus 6, that means half, that means 0.5। তাহলে দুটো ক্ষেত্রে আমার সেম ডিফারেন্স এসেছে, কত? 0.5। তাহলে কি এটা সমান্তর প্রগতি হবে। ঠিক আছে, এটা সমান্তর প্রগতি হবে, আর এটা হবে না। এবার আমরা 3 নম্বরে যাই। কি বলছে যে 3 নাম্বারটা, -1.2 -3.2 -5.2 -7.2। ঠিক আছে, তাহলে এদের মাঝখানে ডিফারেন্স, দ্বিতীয় পদ ডি বের করতে হবে আমাকে। ডি বের করলে কি হবে? দ্বিতীয় পদ -3.2 মাইনাস কি আছে প্রথম পদ -1.2। ঠিক, তাহলে এখানে করলে কি আসে? -3.2 মাইনাসে মাইনাসে প্লাস 1.2, দ্যাট মিন্স এখানে কত আসবে? 2 আসবে। কত? মাইনাসের, দেখো মাইনাসের 3.2 থেকে 1.2 সাবট্রাক্ট করলে কত আসছে? 1 আসছে, 2 আসছে। ঠিক আছে, তাহলে এখানে -2। এবার আরেকটা চেক করতে হবে আমাকে, যে এটার জন্য চেক করি, -5.2 মাইনাস -3.2, দ্যাট মিন্স -5.2 প্লাস 3.2। তাহলে এখান থেকে সাবট্রাক্ট করলে 3.2 থেকে 5.2 এসেছে, বা তোমরা ভাবতে পারো 32 থেকে কত, -52 থেকে 32 সাবট্রাক্ট হচ্ছে, তাহলে কত হবে? -2। তাহলে এখানেও -2, এখানেও -2। আরেকটা চেক করি, -7.2 মাইনাস -5.2, দ্যাট মিন্স -7.2
প্লাস 5.2, তাহলে এখান থেকে কত আসছে -2। মানে দেখা গেল যে সবগুলো পদের সাধারণ অন্তর হচ্ছে -2, -2, -2, -2। তাহলে কি হচ্ছে আমার 3 নাম্বারটাও একটা সমান্তর প্রগতি হচ্ছে। ঠিক আছে, এবার 4 নাম্বারটা হবে কিনা এর আগে আমি আরো কোশ্চেন করেছে কি, যদি এরা সমান্তর প্রগতি গঠন করে তবে সাধারণ অন্তর ডি নির্ণয় করো। ডি প্রথম আমরা বের করেছি, আরো 3টি পদ লিখো। আরো 3টি পদ কি হবে, জাস্ট আমরা ডিটা অ্যাড করব ওইগুলোর সঙ্গে। যেমন এটার সঙ্গে কত ছিল 2 নাম্বারটা 0.5, তাহলে এটার সঙ্গে আমি কি করব 7.2 সঙ্গে 0.5 অ্যাড করব। এরপরটার সঙ্গে কত আসবে 7.2 প্লাস 0.5, আবার কি অ্যাড করব 0.5। এইভাবে এরপরটার সঙ্গে এটার সঙ্গে যা আসবে সাম, ওইটার সঙ্গে আবার 0.5 অ্যাড করব। ঠিক আছে, সেম টু সেম এটাকেও আমরা এইভাবে করব, সেম মেথডে। বাকিগুলো তোমরা নিজেরা করে নিও। ঠিক আছে, নেক্সট। হ্যাঁ, এবার হচ্ছে যে এই চ্যাপ্টারের মানে এই পার্টের গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, এটা হচ্ছে কি একটি সমান্তর প্রগতির nতম পদ বা nth টার্ম অফ এন ইপি। এটা দিয়ে এক্সামে কোশ্চেন আসে সব থেকে বেশি, এই পার্টের জন্য বলছি আমি। ঠিক আছে, এবার nth টার্ম অফ এন ইপি বা একটি সমান্তর প্রগতির nতম পদ, nতম পদ আমাকে বের করতে হবে। ঠিক আছে, পদ মানে হচ্ছে টার্ম। এই nতম পদের সাধারণ যে nতম টার্মের ফর্মুলাটা হচ্ছে an is equals to a plus n minus 1 into d। ঠিক আছে, এবার এটা কিভাবে আসলো এটা আমার এক্সপ্লেন করার কোনো দরকার নেই, কারণ ক্লাস 10 এর এটা ডেরিভেশন কিভাবে আসে ওইটা দেখে না, জাস্ট কিভাবে প্রবলেম সলভ করবো এটা দিয়ে আমরা ওইগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা হচ্ছে কি nতম এটা হচ্ছে nতম পদ, বা অনেক সময় আমরা বলি সাধারণ পদ। ঠিক আছে, এটা কি প্রথম পদ। ঠিক আছে, আমরা এই চ্যাপ্টারে যাই করব প্রথম পদ মানে এ, অনেক সময় আমরা a1 ও লিখে থাকি। ঠিক আছে, অনেক সময়, বাট ম্যাক্সিমাম টাইমে আমরা শুধুমাত্র এ লিখব। আর এন কি, যে ওই nতম পদ, যদি কেউ বলতো যে আমার দশম পদ কত বা 11তম পদ কত, তাহলে n এর ভ্যালু হতো 10 বা 11। ঠিক আছে, আর ডি কি, ডি হচ্ছে সাধারণ অন্তর। ঠিক আছে, ডি হচ্ছে কি সাধারণ অন্তর। তাহলে বোঝা গেল যে একটি সমান্তর প্রগতি nth টার্ম অফ এন এপি কিভাবে বের করতে হয়। ধরো আমি প্রথমে একটা এক্সাম্পল নিয়ে নিই প্রবলেম সলভ করার আগে। আমার কাছে এরকম 1 3 5 7 এরকম একটা সিকোয়েন্স আছে। ঠিক আছে, সমান্তর প্রগতি আছে, এরকম একটা সমান্তর প্রগতি আছে। এবার আমাকে যদি বলে 11তম পদ নির্ণয় করো, ঠিক আছে 11তম পদ নির্ণয় করো, 11th 11তম পদ আমাকে বের করতে হবে। এবার আমি কেউ যদি মনে করে যে না আমি এটাকে এইভাবে করব, আমি তো জানি যে 1 এটার মাঝখানে কি ডিফারেন্স, প্লাসের 2 প্লাসের 2 প্লাসের 2। ঠিক আছে, প্লাস 2 করে করে কি বাড়ছে এটা। তাহলে কেউ যদি মনে করে যে হ্যাঁ আমি এইভাবে করব, হ্যাঁ করতে পারো। 1 তারপরে 3 5 7 তারপরে আবার 2 অ্যাড হবে মিন্স 9, আবার 2 অ্যাড হবে মিন্স 11, এরকম করে করে কেউ 11তম পদ বের করতে পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কিন্তু আমাদের যদি এই ফর্মুলাটা জানা থাকে আমরা 11তম পদ ডাইরেক্ট এই ফর্মুলাটা ইউজ করে বের করতে পারি।
ঠিক আছে, কিভাবে দেখো, A11 লিখবো, n এর জায়গায় 11, 11তম পদ, তাহলে এখানে n হবে 11। ঠিক, তাহলে A11 ইজ ইকালস টু, প্রথম পদ কত ছিল 1, তার জন্য আসবে এখানে 1, n কত 11 প্লাস 11 মাইনাস 1, d কত সাধারণ অন্তর প্লাসের 2, দ্যাট মিন্স 2। ঠিক আছে, এইভাবে ভ্যালুগুলো পুট করব। নেক্সট কি হবে, 1 প্লাস 11 মাইনাস 1, দ্যাট মিন্স 10 ইন্টু 2, তাহলে 10 ইন্টু 2 20 প্লাস 1, দ্যাট মিন্স 21। ঠিক আছে, তাহলে এই যে আমাদের রিয়েল লাইফে অনেক প্রবলেম আসে, যেরকম সিম্পল ইন্টারেস্টের প্রবলেম অনেক থাকে, বা অনেক সময় যে যে স্টেয়ারের প্রবলেমগুলো আছে, ওইগুলোতে আমরা এই কনসেপ্টগুলো ইউজ করতে পারি। তাহলে চলো স্টার্ট করি আমাদের এক্সাম্পল। আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে কি, -3 -12, 2 সমান্তর প্রগতির 13তম পদটি হলো। আমার একটা এমসিকিউ আছে যে 13তম পদ বের করতে হবে। তাহলে এপিটা কি গিভেন আছে, -3 -12 2। ঠিক, তাহলে এখান থেকে এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি, সিম্পলিফাই না করলেও হবে, -3 -0.5 2। ঠিক, তাহলে এখান থেকে প্রথম পদকে a is equals to -3, 13তম পদ বের করতে বলেছে আমাকে। ঠিক আছে, 13তম পদ মিন্স n is equals to 13, d সাধারণ অন্তর কত হবে, দ্বিতীয়তম পদ মিন্স কত আছে এখানে 0.5 মাইনাস কত, মাইনাসের 3 হবে। ঠিক আছে, তাহলে এটাকে যদি সলভ করি, -0.5 প্লাসের 3। ঠিক, তাহলে এখান থেকে কত আসছে 2.5, ডি এর ভ্যালু পেয়ে গেলাম, এ এর ভ্যালু পেলাম, এন এর ভ্যালু পেলাম, ডি এর ভ্যালু পেলাম। এবার আমরা ডাইরেক্ট ফর্মুলাতে বসাবো। ফর্মুলা কি আমাদের, এ এন, তাহলে এন এর ভ্যালু কত এখানে 13। ঠিক আছে, দ্যাট মিন্স এ 13 একসঙ্গে লিখবো, এ প্লাস 13 মাইনাস 1 ইন্টু ডি, তাহলে কত আসছে, এর ভ্যালু হচ্ছে কত -3, 13 মাইনাস 1, দ্যাট মিন্স 12, ডি এর ভ্যালু হচ্ছে কত 2.5, 2.5, তাহলে এখানে -3, 12 ইন্টু 2 কত আসছে 24, প্লাস 0.5 ইন্টু 12 মিন্স 12 ইন্টু 0.5, এটাকে আমরা কি লিখতে পারি 12 ইন্টু হাফ, দ্যাট মিন্স 6, তাহলে এখানে অ্যাড হচ্ছে কত 6, তাহলে 24 প্লাস 6 কত 30, 30 মাইনাস 3, দ্যাট মিন্স 27। তাহলে আছে আমাদের অপশন, হ্যাঁ আমাদের অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার, অপশন বি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানেও সেম টু সেম আগেরটার মতনই সমান্তর প্রগতি দেওয়া আছে, এর দশম পদ নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথম পদ কি, a is equals to 2, d কত আসবে 7 minus 2, কত আসছে 5। তোমরা যদি চেক করে নিতে পারো যে পরেরটাও কি সে ঠিক আছে নি, বা সমান্তর প্রগতি হচ্ছে কিনা। এরকম অনেক সময় কোশ্চেনে থাকে কি, সমান্তর প্রগতির কোনো একটা পদ নির্ণয় করতে বললে, কিন্তু অ্যাকচুয়ালি এটা সমান্তর প্রগতিই হয় না। ঠিক আছে, চেক করে নেবে প্রথমে। তাহলে 12 মাইনাস 7 যদি করি, এটাও 5 আসছে, তাহলে এটা সমান্তর প্রগতি। ডি পেয়ে গেলাম। এবার কত দশম পদ মিন্স n is equals to 10, n is equals to 10, তাহলে a10 is equals to a plus 10 minus 1 into d, তাহলে a এর ভ্যালু কত 2, 10 minus 1 means 9, d এর ভ্যালু কত 5। ঠিক আছে, 5 into 9 45 plus 2 47। ঠিক আছে, তাহলে 47 হচ্ছে আমার আনসার। নেক্সট, আচ্ছা, এটা তো সমান্তর প্রগতির n তম পদ নির্ণয় করতে বলেছে আমাকে। ঠিক আছে, এখানে n তম পদ, তাহলে a n
ইজ ইকুয়ালস টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এ কত 1, এন তো এনই থাকবে কারণ এখানে এনতম পদ বের করতে বলেছে। আর ডি কত হবে, এখান থেকে যদি চেক করি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্যাট মিন্স 7 মাইনাস 1 6। বা তুমি যদি চেক করতে পারো যে 19 মাইনাস 13 তাহলে কত আসে 6ই আসে। তাহলে ডি এর ভ্যালু কত পেলাম 6। তাহলে এখান থেকে চেক করলে কত 1 প্লাস এটা দিয়ে এটার সঙ্গে মাল্টিপ্লাই করলে 6n মাইনাস 6, দ্যাট মিন্স 6n মাইনাস এর 5। ঠিক আছে, এটার আনসার হচ্ছে এটা। নেক্সট, আচ্ছা, একটি সমান্তর ধারার পরপর 3টি পদ যদি এত হয় তবে এক্স এর মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, এবার আসছি, এটা প্রথমে বোঝার আগে আমরা একটু শর্ট নোট দিয়ে দিই। যদি 3টি পদ, কোনো সমান্তর প্রগতির 3টি পদ পরপর দেওয়া থাকে, ধরো তোমার কাছে আছে এ বি সি হচ্ছে সমান্তর প্রগতির সমান্তর প্রগতির পরপর 3টি পদ। ঠিক আছে, পরপর 3টি পদ দেওয়া আছে, তাহলে তুমি ডি কিভাবে বের করবে? আমার কোশ্চেন হচ্ছে এটা, যদি সমান্তর প্রগতির পরপর 3টি পদ দেওয়া থাকে তাহলে তুমি ডি কিভাবে বের করবে? ডি কিভাবে বের করবে? দ্বিতীয় পদ কত বি মাইনাস এ, আরে বি দ্বিতীয় পদ হচ্ছে বি আর মাইনাস এ, দ্যাট মিন্স বি থেকে যদি এ সাবট্রাক্ট করি তাহলে তো আমার সাধারণ অন্তর আসবে। এটা যে কথা, সি থেকে বি সাবট্রাক্ট করলে আমার ডি আসবে, কারণ এই 3টা পদ হচ্ছে কি 3টি পর 3টি পদ যেগুলো সমান্তর প্রগতিতে আছে। ঠিক আছে, তাহলে বি মাইনাস এ যে কথা, সি মাইনাস বিও সেম কথা। কেন? কারণ দুটোটাই সাধারণ অন্তর। ঠিক, এবার দেখো এটা থেকে যদি আমি একটা ইকুয়েশন বানাই, কি আসে? বিটাকে আমি এদিকে নিয়ে আসি, তাহলে বি প্লাস এর বি ইজ ইকুয়ালস টু সিটাকে যদি ওইদিকে, এটাকে যদি ওইদিকে নেই প্লাস এর এ প্লাস সি, দ্যাট মিন্স 2b ইজ ইকুয়ালস টু এ প্লাস সি। ঠিক, এটাকে আবার যদি এভাবে লিখি b ইজ ইকুয়ালস টু এ প্লাস সি বাই 2। ঠিক আছে, আর এটাকে বলে কি সমান্তরীয় মধ্যক। ঠিক আছে, এটাকে হচ্ছে সমান্তরীয় মধ্যকও বলে অনেক সময়। এটা ইউজ করে আমরা এটা করব। তোমরা এটা এই কনসেপ্ট ডাইরেক্ট এটাও ইউজ করতে পারো, বা কেউ যদি মনে করে যে ফর্মুলা মতো এটাকে মনে রাখতে পারো, এটাকেও মনে রাখতে পারো। ঠিক আছে, চলো প্রবলেমটা সলভ করি। কি বলছে, এত এত 3টি পদ যদি সমান্তর ধারায় থাকে তাহলে কি 2 ইন্টু বি, এটাকে যদি আমি এ ধরে নেই, এটাকে যদি বি ধরে নেই, এটাকে যদি সি ধরে নেই, তাহলে কি আসে? কি বলছে এখানে 2 ইন্টু বি, দ্যাট মিন্স 2b ইজ ইকুয়ালস টু এ প্লাস সি। তাহলে বি এর ভ্যালু কত এখানে 2 ইন্টু 2x মাইনাস 1, এ কত 3x, 3x প্লাস 2 প্লাস সি কত, সি হচ্ছে 3x প্লাস 7, বি হচ্ছে কত 2 ইন্টু 2x মাইনাস 1, আর এ হচ্ছে 3x প্লাস 2, সি হচ্ছে 3x প্লাস 7। এটাকে ক্যালকুলেশন করলে কত আছে 4x মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 3x প্লাস 3x কত আসে 6x, 2 প্লাস 7 দ্যাট মিন্স 9, তাহলে 4x ইজ ইকুয়ালস টু, সরি 4x, এই 6x টাকে এদিকে আনলে কি আসে মাইনাস এ 6x। ঠিক, আর এই 2টাকে ওইদিকে নিলে কি হয় প্লাসের 9 প্লাসের 2। ঠিক, 9টা অ্যাজ ইট ইজ ওইদিকে আছে, এই 2টা ওইদিকে গেলে প্লাসের 2 আর 6x টা এদিকে আসলে মাইনাসের 6। তাহলে এখান থেকে কত আছে আসে মাইনাসের 2x ইজ ইকুয়ালস টু 11, তাহলে x ইজ ইকুয়ালস টু মাইনাস 11/2।
ঠিক আছে, আমাকে বলেছে এক্স এর ভ্যালু বের করতে, তাহলে এটা হচ্ছে আমার এক্স এর আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে, 53, 48, 43 একটি সমান্তর ধারার প্রথম সরি সরি সরি, এটা ধনাত্মক হবে না। কেন ধনাত্মক হবে না? দেখো এই 53 আছে প্রথম, তারপরে 48, 43 কি হচ্ছে, সমান্তর প্রগতিতে আছে, মানে কি পদগুলোর ভ্যালু কমছে। ঠিক আছে, তাহলে এটা তো কোনোদিন ধনাত্মক রাশি আসতেই পারবে না, নেক্সটে কোনো এক সময় গিয়ে কি আসবে, ঋণাত্মক আসবে। আর বলছে ধারার প্রথম ধনাত্মক পদ কোনটি, প্রথম ধনাত্মক পদ তো এটাই, কিন্তু অ্যাকচুয়ালি কোশ্চেনটা হবে প্রথম ঋণাত্মক পদ কোনটি। ঠিক আছে, ঋণাত্মক পদ। মানে প্রথম নেগেটিভ পদ কোনটা, এটাকে আমাকে বের করতে বলেছে। এপিটা কি গিভেন, 53, 48, 43 এরকম, তাহলে প্রথম পদ কি 53, সাধারণ অন্তর কি 48, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, কত আসে 48 মাইনাস 53, দ্যাট মিন্স মাইনাসের 5। ঠিক, তাহলে ঋণাত্মক পদ বের করতে বলেছে, তাহলে আমি যদি এ এন ধরে নেই, এ এনটাকে যদি আমি ঋণাত্মক পদ ধরে নেই, বা এনতম পদ যদি এরকম ভাবে না লিখে লিখি যে প্রথম ঋণাত্মক পদ ধরে এ এন। ঠিক আছে, প্রথম ঋণাত্মক পদ হচ্ছে কি এ এন, তাহলে এটা দিয়ে কি বোঝাচ্ছে যে এ এন এর ভ্যালুটা 0 থেকে ছোট হবে, কারণ তখনই একমাত্র ঋণাত্মক হওয়ার চান্স আছে যখন 0 থেকে ছোট হয়। তাহলে এ এন এর কে আমরা কি লিখতে পারি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, আমাদের ফর্মুলা। এর ভ্যালু কত গিভেন 53। ঠিক আছে, এন এর ভ্যালু কত জানি না, বের করতে হবে আমাকে। ডি এর ভ্যালু কত, মাইনাসের 5 লেস দেন 0। ঠিক আছে, তাহলে 53 এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে কত হবে, মাইনাসের 5n প্লাসের 5 লেস দেন 0। ঠিক, তাহলে 53 প্লাস 5 কত আসে 58, 58 মাইনাস 5n লেস দেন 0। ঠিক, এবার 58 মাইনাস 5nটাকে এইদিকে রাখি আর 58 কে ওইদিকে নিয়ে যায়, তাহলে কি হবে মাইনাসের 58। ঠিক আছে, এবার বাকি পার্টটা আমি এদিকে করি, মাইনাসের 58। তাহলে এই দুইটাকে যদি পজিটিভ বানাই তাহলে কি হবে, আমরা যে ইনইকুয়ালিটির রুলস আছে এটা কি হয়ে যাবে, গ্রেটার হয়ে যাবে, 5n গ্রেটার দেন 58। ঠিক আছে, তাহলে n গ্রেটার দেন 58/5, এটার ভ্যালু কত আসে 5 11 55, তাহলে 3/5। ঠিক আছে, তাহলে এটা থেকে বড় হতে হবে, আমার যে n এর ভ্যালুটা কি হতে হবে, এই 11 3/5 থেকে বড় হতে হবে, এই মিক্সড ফ্র্যাকশনটা থেকে বড় হতে হবে। ঠিক আছে, আর 11 3/5 থেকে বড়, জাস্ট বড় পদ কি আছে, এটা থেকে জাস্ট বড় পদ কি হবে 12 হবে। ঠিক আছে, 11 3/5, আর পদ তো কোনোদিন ফ্র্যাকশনে হতে পারে না, 11 3/5 থেকে জাস্ট বড় পদ কি হবে, n এর ভ্যালুটা দেখো গ্রেটার হতে হবে 11 3/5 থেকে, তাহলে 11 থেকে বড় জাস্ট নাম্বার n ইজ ইকুয়ালস টু 12। তাহলে প্রথম ঋণাত্মক পদ হচ্ছে কত, n ইজ ইকুয়ালস টু 12 তম পদে আমরা প্রথম ঋণাত্মক পদ পাবো। এবার যদি কেউ যদি মনে করে যে
চেক করে দেখে নিতে পারে যে প্রথম ঋণাত্মক পদটা আদৌ কি আমরা n = 12 এ পাবো কিনা। কিভাবে? ওই an = a plus n minus 1 into d এই ফর্মুলাতে বসিয়ে। ঠিক, নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা টিবিএসসি বোর্ডের জন্য ইম্পর্টেন্ট আছে। এরকম অনেক সময় আসে কি 200 এবং 500 এর মধ্যবর্তী কতগুলো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য, 200 and 500 এর মধ্যবর্তী কতগুলো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য। তাহলে প্রথম আছে কি 200, 7 দ্বারা বিভাজ্য হতে হবে প্রথম নাম্বার, মানে যে কি হতে হবে 7 দ্বারা বিভাজ্য মানে কি প্রথমটা যদি 7 থাকে কথার কথা, এরপরের পদটা হতে হবে 14, এরপরের কত হতে হবে পদটা 21, এরকম ভাবে বাড়তে হবে। ঠিক আছে, আমি জাস্ট এটা একটা এক্সাম্পল নিলাম, তখনই তো 7 দিয়ে ডিভাইজিবল হবে। যখন 200 থেকে স্টার্ট হচ্ছে, প্রথম পদ কোনটা 7 দিয়ে ডিভিজিবল হবে এটাকে বের করতে হলে আমাকে প্রথম এটাকে চেক করতে হবে। 7 দিয়ে ডিভাইড করি, তাহলে 7 2 যা 14, 6 রিমাইন্ডার, এখানে 0 আসলো, তাহলে 7 8 যা 56, তাহলে কত থাকে এখানে 4, এখানে কত আছে 4 আছে। ঠিক আছে, রিমাইন্ডার 4, আর কত এটার সঙ্গে অ্যাড করলে আমাকে ওই যে নাম্বারটা আছে ওই নাম্বারটা 7 দিয়ে ডিভিজিবল হবে, মিন্স এই রিমাইন্ডারের সঙ্গে কি অ্যাড করতে হবে, যখন এটাকে কি অ্যাড করলে, এমন কি জিনিস অ্যাড করলে এটা টোটালি 7 দিয়ে ডিভিজিবল হবে। দেখো আমার কাছে আছে অলরেডি 4, তাহলে যদি 7 আছে তখনই তো এটা 7 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে আমি যদি 3 অ্যাড করি কত আসছে 7 আসছে, তাহলে 200 এর সঙ্গে আলটিমেটলি আমাকে আরো 3 অ্যাড করতে হবে, 200 প্লাস 3, দ্যাট মিন্স 203। এবার যদি চেক করি এটাকে ডিভিজিবিলিটি 7 7 2 যা 14, 63, 7 9 যা 63। ঠিক আছে, দ্যাট মিন্স এই যে রিমাইন্ডারটা আছে ওইটাকে আমরা জাস্ট যে 7 আছে ওইটা থেকে সাবট্রাক্ট করলাম 3, ওই যে নাম্বারটা এটাই আমরা অ্যাড করে দিলাম 200 এর সঙ্গে। ঠিক আছে, এটা খুবই ইজি, তোমরা এক দুবার দেখলে অলরেডি বুঝে যাবে। তাহলে প্রথম যে নাম্বারটা কত আসলো 203, এটা 7 দিয়ে ডিভিজিবল। এবার নেক্সট নাম্বারটা আমরা অলরেডি পেয়ে যাবে কত 210, কারণ 7 7 দিয়ে ডিভিজিবল, তাহলে 7 দিয়ে ডিভিজিবল হলে কত করে বাড়বে, ইনক্রিজ হবে 7 করে, তার জন্য এটা 210 এভাবে চলবে। এইবার লাস্টে বলছে 500 এর মধ্যবর্তী, তাহলে কি আবার 500 কে আমার চেক করতে হবে। ওয়েট একটু, এবার 500 কে চেক করব, তাহলে 500 কে কি দিয়ে ডিভাইড করব 7 দিয়ে ডিভাইড করি, তাহলে কত আসছে 7 7 যা 49, 10, তাহলে 7 1 যা 7, বাকি থাকে কত রিমাইন্ডার 3। এবার দেখো এটাকে যদি এটা থেকে কি কম আসতে হবে, যেহেতু 500 ডিভিজিবল না 7 দিয়ে, তার জন্য কি এটা থেকে কম নাম্বারই আসবে। ঠিক আছে, তাহলে কি করতে হবে 500 থেকে কত বেশি আছে। ঠিক আছে, আমি যখন ডিভাইড করব কমপ্লিটলি ডিভিজিবল হওয়ার পরে 500 যখন থাকে তখন 3 বেশি থাকে, তাহলে এটা থেকে কি যদি আমি 3 কে সাবট্রাক্ট করে দেই তাহলে তো কমপ্লিটলি ডিভিজিবল হয়ে যাবে। কত আসবে 497, চেক করে নাও 497, 7 দিয়ে ডিভাইড করো, 7 7 যা 49, 7 7 1 যা 7। ঠিক আছে, তাহলে লাস্ট যে নাম্বারটা ডিভিজিবল বাই কত 7, ওই নাম্বারটা হচ্ছে কত 497। তাহলে কতগুলো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য এটাকে আমার বের করতে হবে। তাহলে প্রথম পদ পেয়ে গেলাম কত এ, এটা 203, ডি কত 7 দিয়ে ডিভিজিবল সবগুলো, তাহলে 7 হবে।
আর কতগুলো সংখ্যা মানে n বের করতে হবে, আর an কত বা শেষ পদ কত 497, ঠিক আছে। হচ্ছে কত 497, ঠিক। নেক্সট তাহলে an is equals to 497 is equals to এর ভ্যালু কত 203 প্লাস n মাইনাস 1 d এর ভ্যালু কত 7। তাহলে দেখো এই সবগুলি তো 7 দিয়ে ডিভিজিবল হয়, তার জন্য আমি সবটাকে 7 দিয়ে ডিভাইড করি, এখানে অলরেডি করেছি। 7 দিয়ে ডিভাইড করলে কত আসে 71, 497 কে 71, 203 কে ডিভিজিবল, তাহলে কত আসছিল 203 কে ডিভাইড করলে 7 2 যা 14, তাহলে কত ক্যারি আসছে 63, তাহলে 7 9 যা 63, আর এখানে কত থাকে n মাইনাস 1, ঠিক আছে। এবার এটাকে 71 মাইনাস 29, আর এখানে কত থাকে মাইনাসের 1, এটাকে এদিকে আসলে প্লাসের 1, এখানে হচ্ছে n, তাহলে কত থাকে 72 মাইনাস 29 is equals to n, that means কত হয় 3 4, that means 43, ঠিক আছে। 43 হচ্ছে আমার কারেক্ট আনসার। n is equals to 43। নেক্সট তাহলে কতগুলো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য, n is equals to 43। কোনো একটি সমান্তর ধারার p তম পদ q এবং q তম পদ হচ্ছে p হলে p প্লাস q তম পদ পদ শূন্য, আমাকে এটা দেখাও হবে, দেখাও যে কোনো একটি সমান্তর ধারার p তম পদ হচ্ছে q এবং q তম পদ হচ্ছে p হলে p প্লাস q তম পদ শূন্য। তাহলে চলো স্টার্ট করি। সরি, p তম পদ দ্যাট মিন্স ap কত দেওয়া আছে q, তাহলে ap কে কিভাবে লিখতে পারি a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইজ ইকালস টু q, যেখানে আমরা প্রথমে লিখে নেব যে a হচ্ছে ধরি a হচ্ছে প্রথম পদ, আর d হচ্ছে কি d হচ্ছে সাধারণ অন্তর, ঠিক। তাহলে আবার আরেকটা বলছে কি এবং কিউতম পদ সেম সমান্তর প্রগতিরই বলছে, পি তম পদ কিউ এবং কিউতম পদ পি, প্রগতিটা সেম প্রগতিরই আছে, তাহলে কি হবে কিউতম পদ এ কিউ বের করতে হবে আমাকে, এটার ভ্যালু কত পি, তাহলে এখান থেকেও সেম সমান্তর প্রগতি, তাহলে প্রথম পদ এই থাকবে n মাইনাস 1, পদ সংখ্যাও সেম হবে ইনটু ডে ইজ ইকুয়ালস টু পি, ঠিক আছে। এটাকে আমি দেই 1 নাম্বার, এটাকে যদি দেই 2 নাম্বার, এবার সলভ করব এটাকে। আমরা যদি 2 মাইনাস 1 করি, 2 মাইনাস 1 করব, 2 মাইনাস 1, তাহলে 2 মাইনাস 1 করলে কি থাকে এখানে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডে মাইনাস a মাইনাস n মাইনাস 1 ইন্টু ডে, তাহলে p মাইনাস q, ঠিক আছে।
এখান থেকে a মাইনাসের a ক্যান্সেল আউট, n মাইনাস d ক্যান্সেল আউট। ঠিক আছে, তাহলে এখান থেকে কি আসে, p ইজ ইকালস টু q। ঠিক আছে, নেক্সট। এবার বলছে আমাকে কি ফাইন্ড করতে, p প্লাস কিউ তম পদ। তাহলে a p প্লাস কিউ মানে কি, a প্লাস n মাইনাস, সরি, এখানে একটা জিনিস ভুল হয়েছে আমার এখানে p তম পদ, তো তাহলে n এর জায়গায় হবে 1, p বসবে, n এর জায়গায় p বসবে, আর এখানে n এর জায়গায় বসবে q বসবে। এখানে p, এখানে এখানে 2 মাইনাস 1 করেছি, তাহলে এখানে বসবে q আর এখানে বসবে p। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো d যদি কমন নেই তাহলে কি থাকে, q মাইনাস 1, আর এখানে গেলে মাইনাসের p, মাইনাসের আর প্লাসে 1, তাহলে কি আসছে p মাইনাস q। তাহলে প্লাসের মাইনাসের 1 প্লাসের 1 ক্যান্সেল আউট, তাহলে থাকে কি এখানে d ইজ ইকালস টু d ইনটু q মাইনাস p ইজ ইকালস টু p মাইনাস q। ঠিক আছে, এবার এদিকে যখন আসবো আমরা, কি আসবে, d ইজ ইকালস টু, এই q মাইনাস p কে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব নিচে, তাহলে কি আসবে p মাইনাস q ডিভাইডেড বাই q মাইনাস p, দেখো এটার একটা সেমই, যদি আমি নিচে থেকে কি মাইনাস কমন নিয়ে নিই, তাহলে মাইনাস কমন নিলে কি p মাইনাস q নিচে আসে, তাহলে প্লাসের এটা আর এটা ক্যান্সেল আউট, p মাইনাস q ক্যান্সেল আউট, তাহলে d ইজ ইকালস টু মাইনাসের 1, d ইজ ইকালস টু কত আসলো, মাইনাসের 1। তাহলে এখান থেকে a p প্লাস কিউ তম পদ বেরোচ্ছে, p প্লাস কিউ, তাহলে কি আসবে a প্লাস p প্লাস কিউ ইন্টু মাইনাস 1 ইন্টু মাইনাস 1। হ্যাঁ, এখান থেকে আমার আবার a এর ভ্যালু পুট করে ফাইন্ড করতে হবে, d এর ভ্যালু এসেছে, তাহলে a এর ভ্যালু কি ফাইন্ড করতে হবে, যে কোনো একটার মধ্যে বসিয়ে দিই আমি। এখান থেকে যদি সলভ করি, a কত আসে, a প্লাস কিউ মাইনাস 1 ইন্টু d এর ভ্যালু কত, মাইনাসের 1 ইজ ইকালস টু p, তাহলে a ইজ ইকালস টু মাইনাস কিউ প্লাসের 1 p, a ইজ ইকালস টু ওইদিকে গেলে p প্লাসের কিউ মাইনাসের 1। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা এখানে পুট করি, p প্লাস কিউ মাইনাসের 1, আর এখানে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে জাস্ট সামনে মাইনাস আসবে, এই সবটার সামনে মাইনাস আসবে, তাহলে কি হচ্ছে p প্লাস কিউ মাইনাস 1। তাহলে দেখো সেম নাম্বার থেকে সাবট্রাক্ট হচ্ছে। ঠিক আছে, সেম নাম্বার থেকে সেম নাম্বার সাবট্রাক্ট হচ্ছে, p প্লাস কিউ মাইনাস 1 থেকে p প্লাস কিউ মাইনাস 1 সাবট্রাক্ট হচ্ছে, তাহলে আনসার কত আসবে, 0। আর এটা তো p প্লাস কিউ তম পদই। ঠিক আছে, তাহলে p প্লাস কিউ তম পদ হচ্ছে 0, প্রুভড। এটা আবার চেক করে নেবে একটু। নেক্সট, কোনো একটি সমান্তর প্রগতির m তম পদ বলছে 1/n আর n তম পদ বলছে 1/n,
এম হলে প্রগতির এম এন তম পদ নির্ণয় করতে বলেছে। তাহলে এম তম পদ মিন্স এ এম, ধরি প্রথম পদ এ আর সাধারণ অন্তর হচ্ছে ডি, তাহলে এ এম এম তম পদ কত হচ্ছে 1/n। তাহলে এটাকে কি লিখবো, এ প্লাস এম তম পদ এম মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়ালস টু 1/n। এটাকে 1 নম্বর ইকুয়েশন। সেম টু সেম কি বলছে, এন তম পদ মিন্স এ এন ইজ ইকুয়ালস টু 1/m হবে। তাহলে কি হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়ালস টু 1/m। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 2 নম্বর। এবার আমরা 2 মাইনাস 1 করি বা 1 মাইনাস 2 করলেও হবে, আমরা জাস্ট এ আর ডি এর ভ্যালু ফাইন্ড করব। তাহলে এখান থেকে 2 মাইনাস 1 করলে কি হয়, যে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি আছে 1/m, আর এটা হচ্ছে এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়ালস টু 1/n। তাহলে এখান থেকে সাবট্রাক্ট করলে 2 মাইনাস 1 করলে এটা এ এ ক্যান্সেল আউট, কারণ এটা মাইনাসের হচ্ছে, আর এদিকে কি আছে এটা মাইনাস এটা, আর ডি কি ডি দুইটাতেই আছে, কমন আছে। তাহলে আমি যদি ডি কমন নিয়ে নিই, তাহলে এখান থেকে কি আছে n মাইনাস 1 মাইনাস m মাইনাস ইন্টু মাইনাস 1, দ্যাট মিনস প্লাসের 1 ইজ ইকুয়ালস টু 1/m মাইনাস 1/n। ঠিক আছে, তাহলে এখান থেকে মাইনাসের 1 প্লাসের 1 ক্যান্সেল আউট, বাকিটা আমি এই পার্টে করছি। d ইন্টু n মাইনাস m ইজ ইকুয়ালস টু 1/m মাইনাস 1/n। ঠিক আছে, তাহলে d ইন্টু n মাইনাস m, এটাকে এলসিএম করলে নিচে আছে mn আসে mn, আর উপরে আসে n মাইনাস m। ঠিক আছে, এখান থেকে যদি সিম্পলিফাই করি আরো, এই n মাইনাস m এদিকের n মাইনাস m ক্যান্সেল আউট, কারণ তারা উপরে উপরে আছে দুই দিকে, এটার মনে মনে যদি আমি নিচে ধরে নিই 1। ঠিক আছে, লব হচ্ছে n মাইনাস 1 d ইন্টু n মাইনাস 1, আর এখানে n মাইনাস 1। আর n মাইনাস 1 কেন কাটতে পারলাম, কারণ n মাইনাস 1 জিরো হতে পারবে না। ঠিক আছে, n মাইনাস m জিরো হতে পারবে না। কেন জিরো হতে পারবে না, কারণ প্রগতির পদ কোনো সময় জিরো হতে পারবে না, বা n আর m যে ইকুয়াল হবে এটাও বলেনি আমাকে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি আসে, d ইজ ইকুয়ালস টু ক্যান্সেল আউট 1/mn। d এর ভ্যালু কত আসছে 1/mn। এবার বলেছে যে প্রগতির mn তম পদ নির্ণয় করতে। আচ্ছা, এর আগে আমাকে a এর ভ্যালুও ফাইন্ড করতে হবে। চলো যে কোনো একটার মধ্যে পুট করে দেই, যদি আমি 1 এ পুট করি 1 নম্বর কোশ্চেনে, পুট d is equals to 1/mn 1 নাম্বার সমীকরণে বসিয়ে পাই কি পাই, a প্লাস m মাইনাস 1, d এর ভ্যালু কত 1/mn। ঠিক আছে, 1/mn is equals to 1/n। তাহলে এখান থেকে দেখো n ক্যান্সেল আউট, সরি এটা ক্যান্সেল আউট হবে না, কারণ এদিকে a আছে তো। তাহলে a is equals to 1/n, আর ওইটা ওইদিকে গেলে মাইনাস m মাইনাস 1 ডিভাইডেড বাই mn। ঠিক আছে, তাহলে এখান থেকে কি আসছে 1/n, এটাকে যদি আমরা স্প্লিট করি m/mn মাইনাস 1/mn। ঠিক, তাহলে m ক্যান্সেল আউট, তাহলে এখানে কি থাকে 1/n মাইনাস
1/n মাইনাস 1/mn। ঠিক আছে, এই জায়গাটা আমি একটু মুছে দিই, সুবিধা হবে আমার করতে। কি লিখলাম এদিকে, যে a is equals to 1/n minus 1/n minus 1/nm, এটা আছে। তাহলে 1/n minus 1/n মাইনাস মাইনাসে প্লাস 1/nm। ঠিক আছে, এটা ক্যান্সেল আউট, তাহলে থাকে কি a is equals to 1/mn, দুইটা ভ্যালু a is equals to 1/mn, d is equals to 1/mn, that means a is equals to d। ঠিক আছে, এবার mn তম পদ নির্ণয় করতে বলেছে, তাহলে a mn হবে কি a প্লাস mn মাইনাস 1 ইন্টু d। এ আর ডি সেম, তাহলে কি আমি কমন নিতে পারি, ডি এর জায়গায় যদি আমি এ বসাই তাহলে কি হবে 1 প্লাস mn মাইনাস 1, কারণ এ দেখো এখান থেকেও কমন নিয়ে নিলাম, এখানে আমি যদি ডি ইজ ইকুয়ালস টু এ লিখে দিই তাহলে এ বুথ সাইড থেকে কমন, তাহলে এখানে থাকলো কি 1 আর এদিকে mn মাইনাস 1, তাহলে মাইনাসের আর প্লাসের mn ক্যান্সেল আউট, এর ভ্যালু কত 1/mn, আর এখানে ব্র্যাকেটের মাঝখানে কি থাকবে mn, তাহলে কত আসছে 1/mn আর mn ক্যান্সেল আউট, দ্যাট মিন্স 1, তাহলে mn তম পদ হচ্ছে 1। ঠিক আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, টিবিএসসি বোর্ডের জন্য ঠিকভাবে করে নেবে। নেক্সট হচ্ছে কি n এর কোন মানের জন্য দুটি সমান্তর প্রগতির দেওয়া আছে এর n তম পদ সমান হবে। প্রথমটা বলছে n এর কোন মানের জন্য দুটি সমান্তর প্রগতি এত এর n তম পদ সমান হবে। ঠিক আছে, যদি n তম পদ সমান, তাহলে প্রথম প্রগতিটা কি 63, 65, 67, এরপরটা হচ্ছে 3, 10, 17। তাহলে এখান থেকে কি লেখা যায় a প্লাস n তম পদ সমান বলেছে, n এর কোন মানের জন্য দুটি সমান্তর প্রগতির n তম পদ সমান হবে, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, কোনো একটা পদ যদি n তম পদ হয় তাহলে n হচ্ছে এটা, আর এটার n তম পদ যদি am হয়, an হচ্ছে এটার n তম পদ আর am হচ্ছে এই সমান্তর প্রগতির m তম পদ, সরি এখানে দুটোটাই n তম পদ বলেছে, তাহলে কি হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে a কি a হচ্ছে এটার রেসপেক্টে, এটাই আর এটা হচ্ছে এটা, তাহলে এখান থেকে কি আসে এর ভ্যালু কত 63, an is equals to 63 plus n minus 1, d এর ভ্যালু কত 63 plus 2, that means d এর ভ্যালু হচ্ছে 62, আর এখানে হচ্ছে কি an হচ্ছে 3 plus 3 plus 7, তাহলেই হবে 10, তাহলে কি আসছে n minus 1 into 7, তাহলে দুটোটারই n তম পদ সমান, তাহলে কি হবে 63 plus n minus 1 into 2 according to the question is equals to 3 plus n minus 1 into 7, তাহলে কি আসছে এখান থেকে n minus 1 into 2, এটা ওইদিকে আসলে 7 n minus 1, 3 63টা ওইদিকে গেলে মাইনাসে 63, তাহলে দেখো এখানে
7টা n-1 আছে আর এখানে আছে একটা n-1, তাহলে কয়টা থাকবে? মাইনাসের 6টা n-1, আর এখানে কত আসবে? মাইনাসের 63 হচ্ছে মাইনাসের আর প্লাসের 3, তাহলে মাইনাসের 60। মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, 6 দিয়ে ডিভাইড করলে 10, তাহলে n-1 is equals to 10. That means n is equals to 10 plus 1, তাহলে কত আসবে? 11। তাহলে 11তম পদ হচ্ছে দুটো সমান্তর প্রকৃতির n তম পদ সমান হলে n এর কোন দুটি মানের জন্য, মানে n is equals to 11তম পদ হচ্ছে দুটো পদের দুটো সমান্তর প্রকৃতির সেম পদ বা সমান হবে। n is equals to 11 হলে দুটো সমান্তর প্রকৃতি সমান হবে। তবে বলছে কি সমান্তর প্রগতিটি নির্ণয় করো যার তৃতীয় পদ 16 এবং সপ্তম পদ হচ্ছে পঞ্চম পদ থেকে 12 বেশি। সেকেন্ড নাম্বার কি বলছে, যে সমান্তর প্রগতিটি নির্ণয় করো যার তৃতীয় পদ 16। আচ্ছা, সমান্তর প্রগতিটি নির্ণয় করো যার তৃতীয় পদ 16, তৃতীয় পদ 16 এবং সপ্তম পদটি পঞ্চম পদ থেকে 12 বেশি। তাহলে a3 কত? 16। যদি প্রথম পদ a হয়, এগুলো প্রথম লিখে নেবে যে a হচ্ছে প্রথম পদ, d হচ্ছে সাধারণ অন্তর। তাহলে a plus 3 minus 1 into d is equals to 16, এক নাম্বার। আর সপ্তম পদ, তাহলে এটাকে যদি সিম্পলিফাই করি a plus 2d 16, তাহলে এটার হলো কত আসছে? আর বলছে যে সপ্তম পদ পঞ্চম পদ থেকে 12 বেশি, তাহলে সপ্তম পদ a7 কি বলছে? পঞ্চম পদ থেকে 12 বেশি, a5 plus 12। সপ্তম পদ কি বলছে? পঞ্চম পদ থেকে 12 বেশি, তাহলে a5 হচ্ছে পঞ্চম পদ আর 12 বেশি মিন্স প্লাস 12। তাহলে এখান থেকে যদি দেখি a প্লাস 7 মাইনাস 1 ইন্টু ডি, a5 কে কি লেখা যায়? a প্লাস 5 মাইনাস 1 ইন্টু ডি প্লাস 12। তাহলে এখান থেকে কি আসে? a ক্যান্সেল আউট বোথ সাইড থেকে, 7 minus 1 that means 6d, 5 minus 1 that means 4d, তাহলে লেফট হ্যান্ড সাইডে আসলে কি হবে? মাইনাসের 4d is equals to 12। এখান থেকে কি 2d is equals to 12, d is equals to 6। আর তাহলে d is equals to 6 হলে d এর ভ্যালুটা যদি এখানে এনে এক নম্বরে আমরা যদি পুট করি, তাহলে a is equals to 16 minus 2d হয়। তাহলে a is equals to 16 minus 2 into d, that means a is equals to 16 minus 12, তাহলে কত হচ্ছে? 4। তাহলে a হচ্ছে 4, d হচ্ছে 6। আর তোমরা বের করতে পারবে সমান্তর প্রকৃতিটা কিরকম হবে? এরকম যে a আছে প্রথমে, তারপরে কি হবে? a প্লাস d, তারপরে a প্লাস 2d, এরকম করে চলতে থাকবে মিন্স d করে অ্যাড হবে। তাহলে প্রথম পদ 4 প্লাস 6 মিন্স 10, তারপরে আবার প্লাস 6, তাহলে কত হবে? 16, তারপরে আবার প্লাস 6 22, এভাবে চলতে থাকবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, এত সমান্তর প্রগতির শেষ দিক থেকে চতুর্থ পদটি নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, করো এটা। আচ্ছা, কি বলছে? -11 -8 -5
49 সমান্তর প্রগতির শেষ দিক থেকে চতুর্থ পদটি নির্ণয় করতে বলেছে। মিন্স যে এই যে সমান্তর প্রগতিটা গিভেন আছে -11 -8 -5 এর শেষ দিক থেকে 49 মানে লাস্টে হচ্ছে 49 আর কি বলছে চতুর্থ পদটি শেষ দিক থেকে নির্ণয় করতে বলেছে। তাহলে এটা তুমি প্রথম দিক থেকেও করতে পারো, কোনো প্রবলেম নেই। যদি কেউ যদি মনে করে যে nth টার্ম বের করে লাস্ট পদ দেওয়া আছে nth টার্ম বের করে করবে ওইভাবেও করতে পারে, বা কেউ যদি মনে করে স্মার্টলি ওয়ার্ক করে যে যে প্রগতিটাকে যদি কেউ ঘুরিয়ে দেয়, ঠিক আছে, রিভার্স করে দেয়, তাহলে কত থাকবে 49 ডট ডট কি আসবে -5 -8 -11, তাহলে প্রগতিটা এটা হয়ে গেছে। কি করছে জাস্ট রিভার্স করছে। তাহলে এখন কি হবে? এখন হবে, তখন বলেছিল চতুর্থ পদ শেষ দিক থেকে, এখন কি হবে প্রথম দিক থেকে চতুর্থ পদ বের করতে হবে, তাহলে আমার আনসার পেয়ে যাব। ঠিক আছে, আমরা সবসময় সোজা জিনিস করতে ভালো লাগে, আমরা যদি যে রিভার্স কিছু করে আসতে অনেকটাই প্রবলেম হয়, তার জন্য আমরা কি করলাম এটাকে রিভার্স করে নিলাম প্রগতিটাকে। তাহলে এখন প্রথম পদ কি 49, সাধারণান্তর কি হবে এখান থেকে করে নেই, কারণ এখানে তো আর টার্ম নেই, জানি না। তাহলে কি হবে দ্বিতীয় পদ -8, ঠিক আছে, সরি, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, এটার রেসপেক্টে প্রথম পদ কি এটা, বা এটার রেসপেক্টে প্রথম পদ কি এটা, তাহলে কি আসবে এটা যদি এটা থেকে যদি এটা সাবট্রাক্ট করি তাহলেই আমার সমান্তর প্রগতির সাধারণান্তর আসবে। তাহলে -8 প্লাস এর 5 দ্যাট মিন্স -3, ঠিক আছে। তাহলে সমান্তর প্রগতির সাধারণান্তর পেয়ে গেলাম, প্রথম পদও পেয়ে গেলাম, চতুর্থ পদ নির্ণয় করতে বলেছে, তাহলে n = 4 হবে, ঠিক আছে। তাহলে n = 4 হলে a4 বের করতে হবে, এটাই তো হবে, কারণ 4 চতুর্থ পদ নির্ণয় করতে বলেছে। তাহলে a প্লাস 4 মাইনাস 1 ইন্টু d, এর ভ্যালু কত গিভেন 49 প্লাস 3 ইন্টু d এর ভ্যালু কত -3, ঠিক আছে, d এর ভ্যালু কত -3, তাহলে 49 minus 9 that means 40, ঠিক আছে। তাহলে শেষ দিক থেকে চতুর্থ পদ কত হচ্ছে 40, প্রথম দিক থেকে যদি আমরা রিভার্স করে করি তাহলে এটার ভ্যালু 40 আসছে, ঠিক আছে। বা তুমি যদি চেক করতে পারো যে 49 আছে, আমরা যদি এইভাবে ম্যানুয়ালি চেক করি 49 শেষ পদ, শেষ দিক থেকে চতুর্থ পদ মানে কি আরো কমবে ওর ভ্যালু, দেখো কি আছে কমার থেকে বেড়েছে, ঠিক আছে, মিন্স ডিক্রিজ থেকে ইনক্রিজ হয়েছে। তাহলে শেষ পদটা যদি 49 হয় এর আগেরটা কি হবে ওই সাধারণান্তর কমবে, তাহলে কত হবে -3 কমবে, কত আসছে 46, ঠিক আছে। তারপরে কত আসবে 43, তারপর কত আসবে 40 আসবে, এভাবে করতে পারতে ডাইরেক্ট মুখে মুখে, ঠিক আছে। এটার জন্য এটা অ্যাপ্লিকেবল, বাট যদি আরো সিকোয়েন্সটা যদি আরো বড় টার্মে থাকতো, বড় টার্মে বলতে ডিজিটগুলি আরো বড় বড় হতো, তাহলে এভাবে এটা আমাদের এফিশিয়েন্টলি কাজ করতো। এটা এখনো ঠিক আছে। তাহলে চতুর্থ পদ হচ্ছে কত 40, শেষ দিক থেকে বলেছে, প্রথম দিক থেকে না। আর এভাবে করলে আমরা যদি রিভার্স করে করি এটা আমাদের জন্য খুবই হেল্পফুল। চলো নেক্সট কোশ্চেনে কি বলছে, রামকলি কোনো একটি বছরের প্রথম সপ্তাহে 5 টাকা জমা করেন, পরের সপ্তাহগুলোতে 1.75 টাকা করে বাৎসরিক 1.75 টাকা করে সাপ্তাহিক জমা বৃদ্ধি করেন। মানে কি আমার প্রথম পদ দেওয়া আছে কত 5, ঠিক আছে, রামকলি কোনো একটি বছরের প্রথম সপ্তাহে, বা তুমি ধরে নিতে পারো যে প্রথম সাপ্তাহিক জমা হচ্ছে কত 5 টাকা, যেটাকে আমরা এ দিয়ে ডিনোট করব, ঠিক আছে। এবার পরের সপ্তাহগুলোতে 1.75
টাকা করে সাপ্তাহিক জমা বৃদ্ধি করেন, মানে কি প্রথম সপ্তাহে 5 টাকা আছে, তারপরের সপ্তাহে কি করবে আরো 5 প্লাস 1.75 করবে, অ্যাড করবে, তারপরের সপ্তাহে এটার সঙ্গে আরো কি করবে 1.75 অ্যাড করবে, এরকম করে বাড়তে থাকবে। ঠিক আছে, তাহলে এর মানে কি সাধারণত ডি কত দেওয়া আছে আমার কাছে 1.75 টাকা। ঠিক আছে, জমা বৃদ্ধি করেন বলেছে এখানে। যদি n-তম সপ্তাহটিতে তার জমার পরিমাণ 20.75 টাকা হয় তবে n নির্ণয় করো। nth-তম সপ্তাহটিতে, ঠিক আছে, nth-তম সপ্তাহটিতে আমাকে কি বলা আছে, n-তম সপ্তাহটিতে তার জমার পরিমাণ 20.75 টাকা। nth-তম মানে কি nth টার্ম গিভেন আছে আমাকে, কত গিভেন আছে an, কত গিভেন 20.75, nth-তম টার্ম বা n-তম পদ বা কি এখানে যেটা হবে nth-তম সপ্তাহে কত টাকা আছে 20.75, জমার পরিমাণ হচ্ছে 20.75, তাহলে n এর মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে n এর মান নির্ণয় করার যে ফর্মুলাটা n এর a প্লাস n মাইনাস 1 ইন্টু d কত আসবে 20.75, এর ভ্যালু কত 5, n এর ভ্যালু কত বের করতে হবে, d এর ভ্যালু কত 1.75, is equals to 20.75। ঠিক আছে, তাহলে n minus 1 into 1.75 is equals to ওইটা ওইদিকে গেলে কি আসবে 20.75 minus 5, that means 15.75। ঠিক আছে, এবার কেউ যদি মনে করে যে এটাকে ডাইরেক্ট ডিভাইড করবে নিয়ে ওইভাবে করতে পারে, বা কেউ যদি মনে করে যে -1 দিয়ে সঙ্গে ভিতরে মাল্টিপ্লাই করে মাইনাস n ইন্টু 1.75 করে করবে, মাল্টিপ্লাই করবে এবং -1.75 লিখে ওইভাবেও করতে পারে, বা কেউ ডাইরেক্ট মাল্টিপ্লাই করলেও করতে পারে। n minus 1 is equals to 15.75 divided by 1.75। ঠিক আছে, এভাবে তোমরা সলভ করতে পারো। দেখো পয়েন্ট পয়েন্ট ক্যান্সেল আউট, তাহলে কত আসছে 1575 আছে, ডিভাইড করে 175, তাহলে কত হয় 1 দিয়ে তো ডিভিজিবল হয় না, তাহলে কত দিয়ে হবে কত আসছে এটা, আমরা যদি ডিভাইড করি যে 175 আছে, এটার সঙ্গে যদি 1 দিয়ে তো হয় না, তাহলে কত দিয়ে আসবে 175, 10 যদি মাল্টিপ্লাই করি, এটার সঙ্গে যদি 10 মাল্টিপ্লাই করি কত আসছে 1750 আসে, মানে কি বেশি আসে, তাহলে এটাও হবে না। এর থেকে এক কম, যদি 9 দিয়ে মাল্টিপ্লাই করি কত আসবে 5 into 9 45, that means 5, 4 carry, 7 into 9 63 plus 4 means 67, 7 6 carry, 9 into 1 9 plus 6 that means 15, তাহলে কত আসবে 9 হচ্ছে आंसर এখানে। n minus 1 এর ভ্যালু কত 9, তাহলে n এর ভ্যালু কত আসবে 9 plus 1 that means 10, তাহলে n এর ভ্যালু কত 10। ঠিক আছে, নেক্সট একটি সমান্তর প্রগতির চতুর্থ ও অষ্টম পদের সমষ্টি 24, ষষ্ঠ ও দশম পদের সমষ্টি বের করতে বলেছে আমাকে। ষষ্ঠ এবং দশম পদের সমষ্টি 44 গিভেন আছে।
প্রগতিটির প্রথম তিনটি পদ নির্ণয় করো। চলো স্টার্ট করি। একটি সমান্তর প্রগতির চতুর্থ পদ মিন্স A4, প্রগতিটার প্রথম পদ A, D হচ্ছে সাধারণত, এগুলো লিখে নেবে। চতুর্থ পদ এবং অষ্টম পদের সমষ্টি A8 এর সাম কত হবে 24। আর আরেকটা কি বলছে, ষষ্ঠ পদ A6 প্লাস দশম পদ A10, A6 আর A10 হচ্ছে কত 44। তাহলে এখান থেকে আমি যদি সলভ করি এটাকে, A প্লাস 4 মাইনাস 1 দ্যাট মিন্স 3D, A8 মিন্স A প্লাস 7D হচ্ছে 24, তাহলে 2A, A প্লাস A 2A, 7D প্লাস 3D দ্যাট মিন্স 3D, 10D 24। এটাকে যদি 2 দিয়ে ডিভাইড করি, A প্লাস 5D ইজ ইকুয়ালস টু 12, এটা হচ্ছে এক নাম্বার ইকুয়েশন। বোথ সাইডে আমরা 2 দিয়ে ক্যান্সেল আউট করলাম, তাহলে A প্লাস 5D ইজ ইকুয়ালস টু 12। এখানে কি হচ্ছে, A প্লাস 5D প্লাস A প্লাস 9D ইজ ইকুয়ালস টু 44। ঠিক, তাহলে এখানে 2A, 9 প্লাস 5 দ্যাট মিন্স 14, 14D is equals to 44। এটাকে যদি 2 দিয়ে ক্যান্সেল আউট করি, A plus 7D is equals to 22, এটাকে দিলাম 2 নম্বর। ঠিক আছে, এবার 2 minus 1 করব। 2 minus 1, তাহলে 2 minus 1 করলে A plus 7D is equals to 22, A plus 5D is equals to 12, A cancel out, 7D minus 5D that means 2D, 22 minus 12 that means 10, তাহলে D কত আসছে 5, D এর ভ্যালু কত এসেছে 5। তাহলে যে কোনো একটাতে আমরা পুট করে দেই, এক নম্বরে পুট করে দিলাম, তাহলে কত আসবে A plus 5 into 5 is equals to 12, A is equals to 12 minus 5 into 5 that means 25, তাহলে কত আসছে মাইনাসের 13। ঠিক আছে, তাহলে A আর D এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে আমাকে বলছে প্রগতির প্রথম তিনটি পদ নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথম পদ কি হবে প্রগতির, প্রথম পদ হচ্ছে মাইনাসের 13, মাইনাসের 13 মাইনাস 13 প্লাস 5 দ্যাট মিন্স কত মাইনাসের 8। ঠিক আছে, তারপরে কত আসবে মাইনাস 13 প্রথম পদের সঙ্গে প্লাস 5 অ্যাড করলাম, তাহলে কত আসছে মাইনাস 8। তাহলে মাইনাস 8 এর সঙ্গে আবার 5 অ্যাড করব, তাহলে কত আসবে মাইনাসের 3। এভাবে চলতে থাকবে প্রগতিটা, আর প্রথম তিনটা পদ হচ্ছে এত এত। ঠিক আছে।